এটা নিয়ে কি এইটা নিয়ে কি 17ই আগস্ট সকালবেলা স্টেটসম্যানে রিপোর্ট বেরিয়েছিল, মাস মার্ডার স্টার্টেড অন দি মর্নিং অফ স্যাটারডে? একদম ওই সময় দেখবে তুমি যদি মানে খবরের কাগজ তো এই সমস্ত ইতিহাসের ক্ষেত্রে একটা খুব বড় আর্কাইভ হয়ে থাকে। তো সেই সময় স্টেটসম্যান, হিন্দুস্তান স্ট্যান্ডার্ড, অমৃতবাজার পত্রিকা, এগুলোর কিন্তু ভূমিকা খুব ভালো ছিল। মানে ভূমিকা ভালো ছিল ইন দি সেন্স যে খবরগুলোকে তারা একেবারে খুঁটিনাটি সমস্ত যতখানি সম্ভব দেওয়া তারা দিয়েছে। মানে তারা তখন খবর তৈরি করেনি, খবর খুঁজে এনে দিয়েছে। স্টেটসম্যানের রিপোর্ট ভীষণ ভালো ছিল, যদিও স্টেটসম্যান কিন্তু ব্রিটিশ প্রশাসকের আন্ডারে, ব্রিটিশ এডিটর, ব্রিটিশ সবই ব্রিটিশের আন্ডারে, কিন্তু ওরা এই দাঙ্গার ব্যাপারটাকে কিন্তু অত্যন্ত ভালোভাবে হাইলাইট করেছিল যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। তো ওরাই বলেছিল যে ডেড ম্যান সিটি, মৃত্যু উপত্যকা। প্রথম দিনেই বলেছিল যে একেবারে মৃত্যু উপত্যকা তৈরি হয়ে গেছে কলকাতা, মানে শয়ে শয়ে লোক মারা গেছে। ডেথ টোল কত ছিল প্রথম দিনের? সরকারি হিসেবে 170, সরকারি হিসেবে 170, আর হসপিটালে ভর্তি ছিল 542। এটা প্রথম দিন? এটা প্রথম দিন। হ্যাঁ, দ্বিতীয় দিন থেকে সেটা বাড়তে থাকে। আচ্ছা। এবং বাড়তেই থাকে সেটা। হ্যাঁ, এবং বিভিন্ন অঞ্চল থেকে রিপোর্ট আসতে থাকে বিক্ষিপ্তভাবে, বিভিন্ন অঞ্চল থেকে রিপোর্ট, অমুক জায়গায় খুন হয়েছে, তমুক জায়গায় খুন হয়েছে, এবং দেখা গেল যে নর্থ ক্যালকাটার মধ্যে আর সীমাবদ্ধ নেই, ছড়াচ্ছে। পার্ক সার্কাস এলাকা, মুসলিম অধ্যুষিত এলাকা ওটা, ওখানে তো হবেই জানা কথা। এদিকে তোমার ওই সেন্ট্রাল অ্যাভিনিউর ওই এখনকার যেটা কি বলবো, ওই কলাবাগান বস্তি, কলাবাগান বস্তি, ওই সব জায়গাগুলো, ওগুলো মুসলিম বস্তি ছিল, ওই সমস্ত জায়গায়। ওখানে মর্গ ছিল। মর্গের মধ্যে একটা ঘটনা আছে, মর্গের মধ্যে হিন্দুদের ঢুকিয়ে খুন করার করা হয়েছিল, 19 জনকে ঢুকিয়ে দিয়েছিল। হিন্দুরা খবর পেয়ে দ্রুত গিয়ে তাদের উদ্ধার করে। ওখানে মেডিকেল কলেজে মর্গ আছে, আজও আছে, মেডিকেল কলেজে মর্গের ভেতর ঢুকিয়ে ওখানে খুন করার একটা পরিকল্পনা করা হয়েছিল, মানে বেরোনোর কোনো পথ। এইবারে দেখো এইবারে আমি এতক্ষণ যা বললাম সেটা যারা শুনছেন, যে সমস্ত শ্রোতা দর্শকরা শুনছেন, তারা মনে করবেন যে আমরা কিন্তু মুসলিমদের বিরুদ্ধে কথা বলছি। না, দাঙ্গা তো মুসলিমরা শুরু করেছে, কোনো সন্দেহ নেই, কোটি কোটি প্রমাণ আছে। ব্রিটিশরা লিখে গেছে, হিন্দুরা লিখে গেছে, মুসলিমরা লিখে গেছে, যে কোনো সমাজতাত্ত্বিকরা লিখে গেছেন, রিসার্চাররা লিখে গেছেন, অজস্র তথ্য আছে যারা আর্কাইভে আমরা প্রচুর ডকুমেন্ট বলছেন। আচ্ছা, আমরা তো তাহলে এই যে তুমি যে ডকুমেন্টগুলোর কথা বলছো, সেই ডকুমেন্টগুলোতে আমরা পুলিশ আর্কাইভস যেটা আমাদের ওই সুকিয়া স্ট্রিটের মুখে যেখানে আছে, সে পুলিশ আর্কাইভসে গেলে তো আমরা সেখান থেকে সেই ডকুমেন্টস অনেকগুলো পাবো। কিছু পাওয়া যাবে, খুব বেশি নেই, পাওয়া যাবে, কারণ বেশিরভাগ ডকুমেন্টই ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গিয়েছিল। এটা কি ডেলিবারেট নাকি? হ্যাঁ, হতে পারে ডেলিবারেট, কারণ তখনও তো প্রশাসনটা মুসলিম লীগের হাতে। মানে তুমি যদি সেই সময় সুরাবর্দী, মানে আমি অন্যায় করব, অন্যায়ের প্রমাণগুলোও ধ্বংস করব, সেই সময় যদি তুমি সুরাবর্দীর ভূমিকা দেখো, সুরাবর্দী তখন প্রধানমন্ত্রী বলা হতো, মুখ্যমন্ত্রী বলা হতো না। সুরাবর্দী বাংলার প্রধানমন্ত্রী, তিনি যদি পুলিশকে অর্ডার দেন, পুলিশ কাজ করতে বাধ্য। তিনি পুলিশকে পথে নামতে বারণ করছেন, তিনি লালবাজারে বসে আছেন। এটা শোনা যায় যে সেই সময় পুলিশ লুট করতে সাহায্য করেছিল বা লুট করেছিল, সেটা কোথাও কোথাও হয়েছে। 3 জন পুলিশের নাম আমি পেয়েছি, 3 জন পুলিশ, বড় মাপের পুলিশ অফিসার, তাদের নাম পেয়েছি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল। যেমন বাগমারি প্যালেসের ঘটনা, বড়বাজারে একটা খুব শ্রীদোহা, শ্রীদোহা বলে একজন পুলিশ অফিসার ছিল, দোহা ছিলেন, আর একজনের নামটা কি ছিল, দন্তসা দিয়ে নামটা ভুলে যাচ্ছে, নামগুলো এই মুহূর্তে মনে পড়ছে না। 3 জন পুলিশ অফিসারের নাম আছে, যেগুলো মানে লালবাজারে খতিয়ানেও পাওয়া যায়, সেইগুলো লুটপাতের সঙ্গে যুক্ত ছিলেন। যেমন ওই বড়বাজারে একটা বাড়িতে লুট হয়েছিল, মানে মারোয়ারি পরিবার, বড় লোক, ওদের তো সোনা দানা, রূপো, বাসন টাসন ইত্যাদি প্রচুর থাকে। তো ওদের ওই সিন্দুক সমেত, গোটা সিন্দুকটা রাস্তায় বারান্দা থেকে ওপর থেকে নিচে ফেলে দেওয়া হয়েছিল। সেই সিন্দুকটা পুরোটাই ভদ্রলোক নিয়ে চলে গিয়েছিলেন, তিনি একজন পুলিশ অফিসার। ওনার নামই তো এই শ্রী দোহা, যিনি উনি নিয়ে গেছিলেন। পরবর্তীকালে তো শোনা যায় উনি বোধহয় বিশাল একটা বাড়ি করেছিলেন, পূর্ববঙ্গে গিয়ে বিরাট বাড়ি করেছিলেন, পরে সেটা একটু মারোয়ারিকে বিক্রিও করে দিয়েছেন মোটা অঙ্কের টাকায়। হ্যাঁ, এরকম ঘটনা অনেক আছে। আচ্ছা, এইখানে তুমি যে এই প্রথম 1.5 দিনের যে আখ্যানটা আমরা পেলাম, এর মধ্যে কি কোনো স্পেসিফিক কোনো নাম উঠে আসে, মানে মুসলিমদের দিক থেকে কোনো রকম নাম, যারা নাকি প্রপারলি ইনস্টিগেট করেছিল, প্রপাগেন্ডাটাকে চালিয়েছিল বা দাঙ্গাটাকে লিড করেছিল অ্যাজ সাচ? হ্যাঁ, এখন ধরো যারা প্রপাগান্ডা করেছিল বা যারা প্ল্যানিংটা করেছিল, তারা তো সব পলিটিক্যাল লিডার, হ্যাঁ, তাদের সকলেই চেনে।
তারা মাসনাদে বসে আছে। তারা মসনদে বসে আছে, সুরাবর্দির নেতৃত্বে তারা চলছে, সুরাবর্দি আবার চলছে জিন্নার নেতৃত্বে। আচ্ছা, কিন্তু করালো কাদের দিয়ে? দাঙ্গায় সরাসরি অংশ নিল কারা? কারণ আমি বারবার একটা কথাই বলছি যে দাঙ্গায় কিন্তু সাধারণ মানুষ অংশ প্রথমে নেয় না। একদম। রাজনীতিবিদরা পরিকল্পনা করে, তারা গুন্ডাদের কাজে লাগায়। এবং যেটা আমি কথা প্রসঙ্গে বলেছি একটু আগেই, যে হাওড়া থেকে প্রচুর লোক বাইরের রাজ্য থেকে আপকান্ট্রি মুসলিম তারা ঢুকেছিল এখানে। এদের মধ্যে যারা লিডিং রোল নিয়েছিল তাদের নামগুলো কিন্তু পুলিশের খাতায় পাওয়া যায়। তাদের মধ্যে কয়েকজনের নাম আমি বলছি, যেমন ধরো সালমি ইলিয়াস সালমা একজন ছিলেন, থৌসা বলে এক ভদ্রলোক ছিলেন, আদুস হক, গুলাম নবী, কালিমুদ্দিন চৌধুরী, ইসাক সর্দার, আবু জান, মীর সাহেব, মোহাম্মদ ইউনিস, শহীদ গির্জান, মোহাম্মদ রৌফ, কাদির, আব্দুল মজিদ খান, শাহিদ মোহাম্মদ ইসাক, এরকম বেশ কিছু নাম কিন্তু পুলিশের রেকর্ডে আছে। এরা ভয়ঙ্কর লিডিং রোল নিয়েছিল এবং আমার বলতে দ্বিধা নেই, কারণ এটা ইতিহাস এবং যার নাম আমি এখন করব তিনি নিজেও লিখে গেছেন তার আত্মজীবনীতে। তুমি কি হচ্ছেন মুজিবুর রহমান? মুজিবুর রহমান তখন এখানে ছাত্র হিসেবে কলকাতায় থাকতেন। আচ্ছা। বেকার হোস্টেলে থাকতেন আর এতে পড়তেন মৌলানা আজাদ কলেজে, এখনকার যেটা মৌলানা আজাদ, ওখানে পড়াশোনা করতেন। তো উনি ছিলেন ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত এবং মুসলিম লীগের ছাত্র আন্দোলন, যেটাকে ওরা পরবর্তীকালে তৈরি করেছিল ন্যাশনাল গার্ড হিসেবে। যেমন আমাদের আচ্ছা ভারতীয় সংঘ আরএসএস, যেমন আরএসএসের একটা ইয়াঙ্গার জেনারেশন আছে, তাদের সব নানা রকমভাবে তৈরি করে যে কোনো বিপদের দিনে মোকাবিলা করার জন্য। সেই রকম ওরাও একটা তৈরি করেছিল মুসলিম ন্যাশনাল গার্ড নাম দিয়ে। তার নেতা ছিলেন মুজিবুর রহমান। এবং মুজিবুর রহমান তখন বেশ নামজাদা লোক কলকাতায় এবং সুরাবর্দির খুব প্রিয় পাত্র। মানে উনি এই দাঙ্গায় অংশ নিয়েছিলেন? উনি এই দাঙ্গায় সরাসরি অংশ নিয়েছিলেন এবং তিনি সেটা লিখে গেছেন তার মানে অসমাপ্ত জীবন কাহিনী, যেটা পুরোটা লিখে যেতে পারেননি, তার আগে খুন হয়ে যান। অসমাপ্ত জীবন কাহিনীতে লিখে গেছেন সেটা এবং ছবিও পাওয়া যায়। তো কিন্তু পরবর্তীকালে উনি নিজেও খুব মানে একটা কষ্টে ভুগেছিলেন এবং বইতে লিখে গেছেন যে আমি যে ভূমিকাটা তখন নিয়েছিলাম সেটা কিন্তু আমার উচিত হয়নি বা আমি করতেও চাইনি, কিন্তু আমি করতে বাধ্য হয়েছিলাম। তো মানে বিবেকের দংশনেই উনি জ্বলেছিলেন এবং স্বীকার করেছিলেন সেটা, কিন্তু উনি অংশ নিয়েছিলেন, এতে বলতে কোনো দ্বিধা নেই।